সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে বাসায় ফিরে চমকে উঠলাম। আমার স্ত্রী নিহিতাকে আমার মা চুলের মুঠি ধরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা, এসব কি করছো তুমি ওর সাথে? মা রেগে মেগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চুপ কর হারামজাদা, বিয়ে করে আসছ একটা বিয়েতে তালাক দেওয়া মাইয়া, সমাজসেবার নাম নিয়া, আবার ফকিরের ঘরের ফকির। আমি তো আগেই জানতাম এর তালাক এমনি এমনি হয় নাই। ওই ছেলের ঘরেও থাকতে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা না ঘটাইলে তার শুধু শুধু তালাক দিব কেন? আমি বিস্মিত হয়ে গেলাম মায়ের আচরণে। কি অদ্ভুত ব্যাপার, এখানে নিহিতার তালাকের বিষয়টা কেন আসছে? আমি মার দিকে তাকালাম এবং মাকে বললাম, কি হয়েছে মা, তা আমাকে খুলে বলো। নিহিতা কি এমন করলো যে তার চুল টেনে ধরে বাইরে নিয়ে যাচ্ছ তুমি? মা তখন রাগে গম গম করে বলল, শোকেসে যে তোর 1 লাখ টাকা ছিল, ওই টাকা থেকে 80,000 টাকা নাই। এই টাকা সে চুরি করে নিয়ে তার মায়ের অপারেশন করছে। কত বড় সোর, চিন্তা কর। স্বামী ঘরে থাকতে টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠানো। এই মেয়ে তো আমি আমার ঘরে রাখবো না। সোর ঘরে রাখলে তো 2 দিন পর সব চুরি করে নিয়ে গিয়ে আমাদের মা ছেলের হাতে লোটা কম্বল ধরিয়ে দিবে, সর্বনাশ করে ফেলবে। ভাগ্য ভালো ঠিক সময় ধরে ফেলছি, নইলে সর্বনাশ হতো। মার কথা শুনে আমি অবাক হলাম। অবাক হলেও আপাতত কিছুই প্রকাশ করলাম না, শুধুমাত্র বললাম, নিহিতা যে টাকা চুরি করেছে তুমি তা দেখেছো? মা বলল, দেখতে হবে কেন, চোর কি কারোর সামনে চুরি করবে নাকি? তবে সে চুরি করছে আমি নিশ্চিত। আমি মৃদু হাসলাম, হেসে বললাম, অতটা নিশ্চিত কিভাবে হয়ে গেলে তুমি এই ব্যাপারে? মা বলল, কদিন আগেই তোর মুখে শুনেছি ওর মায়ের অপারেশনের জন্য 80-85 হাজার টাকা লাগবে। টাকার জন্য অপারেশনও হচ্ছে না। ও খুব কান্নাকাটি করেছে, বলেছে মা বোধহয় আর বাঁচবে না। অপারেশন না করালে যে বাঁচবে না তা নাকি ডাক্তার বলেছে। এখন তো এটা পানির মতো পরিষ্কার, ওই চুরি করেছে। আমি তখন মাকে বললাম, দেখো মা, মিছিমিছে কাউকে সন্দেহ করা বিরাট দোষ, এটা কখনো করো না। মা তখনও নিহিতার চুল ছাড়েনি। এবার আরো শক্ত করে ওর চুল টেনে ধরে নিয়ে যেতে লাগলো বাইরে, আর বলতে লাগলো, ফকিন্নির মেয়ে, তোর মার কাছে কি মর, এখানে আন না। আর 80,000 টাকা কড়াই গন্ডা হিসেব করে দিয়ে দিস, নয়তো পুলিশ দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো মা মেয়ে দুটোরে। আমি এবার মার সামনে গিয়ে দাঁড়ালাম এবং জীবনে প্রথমবার মায়ের সাথে উচ্চ গলায় কথা বললাম, মা, ওর চুল ছাড়ো বলছি। মা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু ওর চুল ছাড়লো না। আমি নিজেই এবার এগিয়ে গিয়ে মার হাত থেকে ওর চুল ছাড়িয়ে নিলাম। তারপর মাকে বললাম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। অনেক অসম্মান করেছ, অনেক। শুনো মা, গরিব হলে মানুষ চোর হয়ে যায় না, এই ধারণাটা পরিবর্তন করো। আর তালাকপ্রাপ্ত মেয়ে বলতে যে নষ্ট খারাপ, এটা ভাবা বন্ধ করো। তালাকপ্রাপ্ত মেয়ে যদি খারাপ হয়, তবে তোমার ছোট বোন শাম্মী আন্টিও খারাপ। তাকে তার হাজব্যান্ড তালাক দিছে, কই তাকে তো কোনোদিন খারাপ বলনি। আর টাকার ব্যাপারে যে বললা ও চুরি করেছে, এটা একটা ভুয়া কথা। মনে যা আসে তাই বলে দিলে হয় না। আমরা সন্দেহ করে অনেক সময় অনেক ভালো মানুষকে অপবাদ দিয়ে ফেলি, শাস্তি দেই, তাদের উপর জুলুম করি। কিন্তু আমরা জানি না মজলুমের দোয়া মহান আল্লাহ তাআলা সবার আগে শোনেন এবং কবুল করেন। মনে রেখো মা, কখনো না জেনে না শুনে এমন মিথ্যা অপবাদ কাউকে দিয়ে আল্লাহকে রাগান্বিত করে ফেলো না। আর যে টাকার জন্য তুমি নিহিতাকে মারধর করেছো, চোর ডেকেছ, সে টাকা নিহিতা নেয়নি। ওর মায়ের চিকিৎসা ওদের বাড়ির জমির অর্ধেকটা বিক্রি করা হয়েছে, টাকাটা আমি নিয়েছিলাম। অফিসে যাওয়ার সময় আমার এক বন্ধু হুট করে ফোন করলো, তার 80,000 টাকার প্রয়োজন। আর তুমি তখন নামাজে ছিলা, চাষতে নামাজ পড়ছিলে, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারেনি। হাতে সময় কম ছিল, অফিসের টাইম হয়ে যাচ্ছিল, তাই দ্রুত শোকেসের উপর থেকে চাবি নিয়ে ড্রয়ার খুলে টাকাটা নিয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম অফিস থেকে ফিরে বলবো, কিন্তু ঘরে ফিরে আসার আগে তুমি নিহিতাকে মিথ্যা দোষারোপ করে ওর উপর নির্যাতন শুরু করে দিলে। ছি মা, ছি। এই যে এত ইবাদত, এত নামাজ কালাম, দান সাদকা, সিজদা, এসব দিয়ে তো বেহেস্তে যেতে পারবে না যদি তুমি নির্দোষ একটা পিঁপড়াকেও আঘাত করো। তবে মনে রেখো, পিঁপড়া কষ্ট পায় কারণ তার প্রাণ আছে। যার প্রাণ আছে সেই প্রাণী। মহান আল্লাহ নির্দোষ কোনো প্রাণীকে আঘাত করলে হাসরের ময়দানে এর হিসাব নেবেন। তখন এমনও হতে পারে তোমার সারা জীবনের ইবাদত একটা প্রাণীকে কথায় কিংবা শারীরিক আঘাত করার পরিণামে বরবাদ হয়ে যেতে পারে। সারা জীবন মনের ভেতরে লালিত জান্নাতের স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে। কথাগুলো বলে শেষ করে আমি নিহিতার একটা হাত ধরে তাকে ঘরে নিয়ে গেলাম। তারপর ওর গালে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, নিহিতা, ভুল হয়ে গেছে, মা যা করেছেন তা ঠিক হয়নি, এটা মার অপরাধ। আমি তোমাকে অনেক কিছু বলেছি, দেখবি মা তার ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবেন না। নিহিতা কাঁদতে লাগলো আমার কথা শুনে। কাঁদতে কাঁদতে সে বলল, আমি এই জীবনের বেশি কিছু চাইনি। মানুষ বলে একজন ভালো স্বামী জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি দিতে পারে। হ্যাঁ, এটা সত্যি, আমি এখন জান্নাতের চেয়ে বেশি প্রশান্তি পাচ্ছি। সে রাতেই মা এলো আমাদের ঘরে। এসে কেঁদে কেটে নিহিতার হাত ধরে বলল, মাগো, সারা জীবন ইবাদত করে এসেছি আর ভেবে এসেছি আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম, আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, আমার কোনো ত্রুটি নাই। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আমার ত্রুটির কোনো অভাব নাই। আমার এই বৃদ্ধ বয়সে আমার ছেলে আমাকে শিখিয়ে দিয়েছে, আমায় সতর্ক করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তোমার হাত ধরে কথা দিচ্ছি মা, মহান আল্লাহ পাক সাক্ষী থাকুন,
আমি আমার বাকি জীবন অযথাও একটা পিঁপড়াকে কষ্ট দিব না। তুমি আমায় মাফ করে দাও মা। আমি লজ্জিত। আমি বড় লজ্জিত। নিহিত আমার চোখের দিকে তাকালো এবং কান্না ভেজা গলায় বলল, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি। আল্লাহ আপনাকে কবুল করুক। মা জোরে জোরে পড়লেন, আমিন। আর আমি তাদের দুই মামির দিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবেই বদলে যাক আমাদের সমাজ। দুদিনের দুনিয়ায় ধন সম্পদের গরিমা ভুলে গিয়ে মানুষ হয়ে উঠুক আরো শুদ্ধ মানুষ। সুমাইয়া বসে বসে ওর ব্লাউজের হুকগুলো সেলাই করছিল, কারণ ব্লাউজের হুকগুলো বেশ আলগা হয়ে এসেছে। তাই এখন সেলাই না করে দিলে সেটা আর পরতে পারবে না। এমন সময় শাশুড়িমা রুবেলা বেগম তার রুমে এসে ওষুধের পাতা তার হাতে দিয়ে বলল, এই যে বৌমা শোনো, এটা হচ্ছে বাচ্চা না হওয়ার বড়ি। তুমি রোজ এই ওষুধটা খেয়ে নেবে, যাতে তুমি অন্তঃসত্ত্বা না হয়ে যাও। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, আমার ছেলে রিহাদ যেন এই বিষয়ে বিন্দুমাত্র টের না পায়। সংসারে এলে শাশুড়ি বৌমার কিছু গোপন কথা থাকে, যেগুলো বাড়ির অন্যদের বলতে নেই। এই কথা যেন পাঁচকান না হয়। শাশুড়িমের কথা শুনে বেশ অবাক হলো সুমাইয়া। এই প্রথম কোনো শাশুড়ি বোধ হয় তার বৌমাকে তাড়াতাড়ি বাচ্চা নিতে না বলে বাচ্চা না হওয়ার ওষুধ দিচ্ছে। এ কেমন শাশুড়ি ভেবেই সুমাইয়া পাগল হয়ে যাচ্ছে। ব্লাউজটা একবার হাতে গলিয়ে বের করে নিল সুমাইয়া। তারপর সুচটা কোটের মধ্যে যত্ন করে রেখে শাশুড়ির দিকে অবাক হয়ে তাকালো। তারপর কৌতূহলী হয়ে বলল, কিন্তু মা, আমি তো এমনিতেও এখন বাচ্চা নিতাম না। এই তো 2 মাস হলো বিয়ের। এখন হয়তো বা বাচ্চা নেব না, কিন্তু পরে তো নিতেই হবে। আমি যদি ওষুধগুলো খাই, পরে যদি আমার কখনোই বাচ্চা না হয়, তখন তার দায় কে নেবে? তখন তো সবাই আমাকে বন্ধা বলে দাগ লাগাবে। রুবেলা বেগমের যেন এই কথাটা একদমই পছন্দ হয়নি। গাটা জ্বলে উঠল বৌমার কথা শুনে। তারপর নিজের রাগ কন্ট্রোল করে উনি শান্ত ভাষায় বললেন, দেখো বৌমা, এত কথা ভালো লাগে না। তোমাকে একটা হুকুম করেছি শাশুড়ি হিসাবে, তুমি তা যথাসাধ্য পালন করবে, সেটাই তো জানি। কিন্তু তুমি যদি 2 দিনের বৌমা হয়ে আমার মুখে মুখে তর্ক করো, তাহলে তো বলাই যায় তোমার বাবা মায়ের শিক্ষার অভাব আছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি এ বাড়ির বউ, সবার চেয়ে বয়সে ছোট, তাই তোমার তো তাদের মুখের উপর কথা বলা ঠিক না। ঔষধের পাতাটা সুমের হাতে জোর করে ধরিয়ে দিলেন তার শাশুড়ি, আর ভালো করে বুঝিয়ে বললেন, এই যে শোনো, তুমি তো শিক্ষিত নিশ্চয়, পড়তে পারবে। এই ওষুধ রোজ ঘুমাবার আগে একটা করে খাবে। রুমের মধ্যে ওষুধটা রাখার দরকার নেই, তাহলে হয়তো রিহাত টের পেয়ে যেতে পারে। এটা তুমি বাথরুমে রাখবে, যেখানে রিহাত টের পাবে না। আর ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে যাওয়ার নাম করে ওষুধটা খেয়ে শুয়ে পড়বে। রিহাত যেন বিন্দুমাত্র সন্দেহ না করে। সুমাইয়া ওষুধের পাতাটা হাতের মুঠো নিয়ে দেখতে থাকলো। 21টা ওষুধ আছে। এর আগে এই ওষুধের নাম সে কেবল শুনেছিল, কিন্তু কখনো দেখেনি। আসলে প্রয়োজনও পড়েনি এসব কখনো। শাশুড়িমা রুম থেকে চলে যেতেই তোষকের তলায় চাপা দিয়ে ওষুধটা রেখে দিল সুমাইয়া। কিছুক্ষণ পর রিহাত রুমে এসে ক্লান্ত হলো। রিহাত রুমে ঢোকার আগে সুমাইয়াকে কিছু একটা লুকাতে দেখেছিল তোষকের নিচে। সে সুমাইয়াকে ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে একটু পানি খাওয়াবা সুমাইয়া? অফিস থেকে ফিরে বেশ ক্লান্ত লাগছে, আজকে অনেক চাপের মধ্যে ছিলাম। কিছুতেই বস কাজের সময় রেস্ট নিতে দেন না। তুমি আমার জন্য একটু পানি নিয়ে এসো, আমি এখানে একটু বসি। সুমাইয়া আর চোখে একবার তোষকের নিচটা ভালো করে দেখে নিল। তারপর রিহাদের মুখের দিকে তাকালো। মুখটা বেশ মলিন লাগছে, যেন সারাদিন কাজ করে মাথা তুলতে পারেনি ছেলেটা। রিহাদকে সুমাইয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য বেলের শরবত করে আনছি। বেলের শরবত তুমি কোথায় পাবে? বাসে তো বেল নেই, আর তাছাড়া আমিও তো নিয়ে আসিনি। গতকাল আমার আব্বু আসার সময় এনেছিল, উনি আমার জন্য কয়েকটা পাকা বেল নিয়ে এসেছিলেন। তুমি তো জানোই আমাদের বাড়ির বাগানে কত ফলের গাছ, সেখান থেকে ঘরের ফল মেয়ের জন্য দিয়ে গেছে। রিহাদ আশ্বস্ত হয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সুমাইয়া রুম থেকে বের হয়ে গিয়ে দেখল ওর যা আর শাশুড়ি রান্নাঘরে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু সুমাইয়াকে দেখেই তারা দুজনে চুপ করে গেলেন। শাশুড়ি মায়ের মুখ দেখে সুমাইয়া বুঝতে পারল এমন কোনো বিষয়ে কথা বলছেন ওরা দুজনে, যেটা হয়তো সুমাইয়া শুনে ফেললে কোনো সমস্যা হবে। তাই তাকে লুকাবার চেষ্টা করলেন দুজনেই। সুমাইয়া কিছু জিজ্ঞেস করার আগেই সুমাইয়ার বড় যা সুমাইয়াকে জিজ্ঞেস করল, সুমাইয়া, তোমার বাবা অনেকগুলো পাকা বেল নিয়ে এসেছিলেন, সেখান থেকে আমি 2টো নিয়েছি। তুমি রাগ করো না যেন। একটা আমার আম্মার জন্য পাঠাবো, আর একটা তোমার বড় ভাইয়াকে শরবত বানিয়ে খাওয়াবো। আশা করি তুমি রাগ করবে না। সুমাইয়ার মনে পড়ে গেল মাত্র 1 সপ্তাহ আগে তার বড় জায়ের ভাই এসেছিল। সে অনেক কিছু নিয়ে এসেছিল, কিন্তু তার থেকেও একটা জিনিসও সুমাইয়ার জন্য দেয়নি ওর বড় যা। অথচ সুমাইয়ার বাবার আনা পাকা বেল সুমাইয়াকে না জানিয়ে নেওয়া হয়েছে। সুমাইয়া নিজের আবেগকে কন্ট্রোল করে বলল, না না ভাবি, কিছু মনে করবো কেন? আমরা দুজনেই তো বোনের মতো। আমার আব্বু তো সবার জন্য দিয়েছেন, তার থেকে তুমি নিয়েছ, এটার ব্যাপার কি? খেয়ে জানিও কেমন লাগলো। আমাদের কাছে সব ফলই বেশ মিষ্টি। দুজনের কথার মাঝখানে সুমাইয়ার শাশুড়ি কথা কেটে বললেন, কি গো বৌমা, রিহাদ ফিরেছে? ওর জন্য বেলের শরবত বানিয়ে নিয়ে যাও। এমনিতেও এসব খেতে পছন্দ করে না, কিন্তু গরমের সময় ফিরেছে তো, খেলে ক্লান্তি ভাবটা কেটে যাবে। সুমাইয়া গ্লাসের মধ্যে শরবত গুলতে গুলতে বলল, হ্যাঁ মা, ওটা বানানোর জন্যই তো রান্নাঘরে এসেছিলাম।
আপনি যদি বলেন তো আপনার জন্য এক গ্লাস বানিয়ে দেই। না না, আমার জন্য বানানো লাগবে না। তাছাড়া আমি এসব একদমই খাই না। তুমি বরং রিহাদের জন্য নিয়ে যাও। শরবত বানিয়ে সুমাইয়া রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে রুবেলা বেগম বলে ওঠে, শোনো বৌমা, যেটা বললাম সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করো। একদিন ভুল হয়ে গেলে চলবে না। সুমাইয়া ঘাড় নেড়ে শরবত নিয়ে চলে গেল। তারপর রিহাদের হাতের কাছে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা ঢকঢক করে খেয়ে নাও, তোমার ক্লান্তিভাব কেটে যাবে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে নাও। আমি বরং ছাদে মেলা কাপড়গুলো তুলে নিয়ে আসি। বেশিক্ষণ রোদে থাকলে কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। সুমাইয়া আবারও রুম থেকে বেরিয়ে গেল। এ ঘটনার ঠিক 1 মাস পর সুমাইয়া হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে গেল মেঝেতে। রুবেলা বেগম মাথায় হাত বুলিয়ে আর চোখ দেখে বুঝতে পারলেন সুমাইয়া অন্তঃসত্ত্বা। রুবেলা বেগমের যেন মাথা গরম হয়ে উঠল। তিনি যে ভয়টা পাচ্ছিলেন সেটাই হতে চলেছে। সুমাইয়া সামান্য চোখ খুলে তাকিয়ে দেখে সামনে রুবেলা বেগম। সুমাইয়াকে চোখ খুলতে দেখে রুবেলা বেগম বলে উঠলেন, তোমাকে না বলেছিলাম ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ে নিতে, কিন্তু তুমি নিশ্চয়ই ওষুধগুলো খাওনি। তার জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি তো তোমাকে বারণ করেছিলাম, এখন তোমার মা হওয়া চলবে না, কিন্তু ঠিকই আমার কথার অবাধ্য হলে। সুমাইয়া সামান্য উঠে বসে শাশুড়ি মাকে বলল, আপনার দেওয়া ওষুধ আমি প্রত্যেকদিন সময় মতো খেয়েছি। আপনি চাইলে ওষুধের পাতে না আপনাকে দেখাতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমি কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে গেছি সত্যি আমার জানা নেই। রুবেলা বেগম ঝাঁঝিয়ে উঠলেন আর বললেন, থামো, মিথ্যা কথা বলা জায়গা পাও না। এটা তোমার বাপের বাড়ি না, বুঝেছ? কই দেখি ওষুধের পাতাটা নিয়ে এসো তো। আমি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করব না। মনে হয় তুমি সেই ওষুধের পাতাটা ফেলে দিয়েছ। সুমাইয়া নিজের রুমে গিয়ে ওষুধের পাতাটা নিয়ে এসে শাশুড়ি মাকে দেখালো। সেখানে প্রায় সব ঔষধই সুমাইয়া খেয়ে ফেলেছে, অথচ সে ঔষধে তার কোনো কাজ হলো না। তা কিছুতেই বুঝতে পারলেন না রুবেলা বেগম। ওষুধের পাতাটা হাতে নিয়ে রুবেলা বেগম বললেন, এই ওষুধ কি তুমি খেয়েছো নাকি ফেলে দিয়েছ? বিশ্বাস করুন, আমি এই সমস্ত ওষুধ নিজে খেয়েছি। সুমের কথা শেষ হতে না হতে বাড়িতে ঢুকলো রিহাদ, এবং বাড়ির পরিস্থিতি দেখে সে বুঝতে পারল কি বিষয় নিয়ে ঝামেলা চলছে। রিহাদ মায়ের উদ্দেশ্যে বলল, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তুমি সেদিন সুমাইয়াকে যে ওষুধ দিয়েছিলে, সেই ওষুধ আমি নিজের হাতে লুকিয়ে পাল্টে দিয়েছিলাম, যে খবর সুমাইয়াও জানে না। বাচ্চা নষ্ট করার বড়ির বদলে আমি রেখেছিলাম ভিটামিনের বড়ি, যেটা সুমাইয়া রোজ খেত। আমি জানি না একজন মা হয়ে তুমি কিভাবে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারো। আমার বিশ্বাসটা সেদিনই ভেঙে গিয়েছিল, যেদিন তুমি বড় ভাবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বিষয় নিয়ে ষড়যন্ত্র করছিলে, যাতে আমার স্ত্রী কোনোদিন মা হতে না পারে। রিহাদের কথা শুনে সুমিয়া কেঁদে উঠল। তার স্বামীকে ধন্যবাদ জানিয়ে বলল, আজ তুমি না থাকলে সত্যি হয়তো আমি কোনোদিন সন্তানের মুখ দেখতে পেতাম না। পারলে আমায় ক্ষমা করো। আমি তোমাকে না জানিয়ে মায়ের কথা মতো নিজের সাথে রোজ অন্যায় করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। আর তোমাকে লুকিয়ে কখনো কোনো কিছু করার সিদ্ধান্ত নেব না, কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামী হলো সঠিক পরামর্শদাতা। তোমাকে বিয়ে করে জীবনে অভিশাপ ডেকে এনেছি, সেই শাস্তি এখন ক্ষণে ক্ষণে পাচ্ছি, সারা জীবন পেতে হবে বলে ব্যাগ ছুঁড়ে মারল সৌজন্য। ব্যাগটা রজনীর পায়ের কাছে এসে থামল। রজনী আচমকা ঘটা ঘটনায় ধরফরিয়ে ওঠে সে। অজানা কারণে সৌজন্যকে এতটা রাখতে দেখে ভেবে নিল ভয়াবহ কিছু ঘটেছে। শব্দটা এতটাই তীক্ষ্ণ ছিল যে পাশের ঘরে থাকা মিনতি ছুটে আসে ভাইয়ের ঘরে। উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে ভাইয়া, এত রেগে আছিস কেন? সেটা তোর ভাবিকে জিজ্ঞেস কর। বিয়ে করে কাঁধে শনি টেনে এনেছি, উঠতে বসতে এখন সেই শনি আমাকে টানছে। বলবি তো কি হয়েছে? আমার চাকরিটা আর থাকবে না। সৌজন্যের জীবনে খারাপ কোনো ঘটনা ঘটলে তার দায় সর্বদা রজনীর ঘাড়ে এসে পড়ে। তা নতুন নয়, বিয়ের পর থেকেই এমনটা ঘটে চলেছে। রাগ সংযত করতে না পেরে ব্যাগটা ছুঁড়ে ফেলে রজনী বলে, কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? তোমার স্যারের কাছে গিয়ে পা ধরে বলেছিলাম আমার স্বামী চাকরিটা খেয়ে দিন। পা ধরতে কেন বলতে হবে? সকালবেলা তোমার মুখটা দেখে গেলেই হয়। বিয়ে কেন করেছিলি? মেয়ের অভাব ছিল? মায়ের কথায় বন্ধা একটা মেয়েকে বিয়ে করে ফেললি। বন্ধা বলে রজনী নিজেকে সামলাতে পারল না। সৌজন্যের থেকে দ্বিগুণ তেজ নিয়ে বলে, তোমার ভাইয়ের জন্য মেয়ে এসে লাইন দিয়েছিল, তারপর তোমার ভাই আমাকে বিয়ে করে উদ্ধার করেছে। এত যখন পারে, একটা মেয়েকে বিয়ে করলেই পারে। দু চার কথায় ননদ বৌধির ঝগড়া শুরু হয়ে গেল। সৌজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখা ছাড়া কোনো উপায় পেল না, জেদের বসে বাড়ি থেকে চলে গেল। সৌজন্য ও রজনীর বিয়ের 5 বছর পেরিয়েছে। রজনীর কোল আলো করে এখনও কোনো সন্তান আসেনি। এজন্য স্বামী ও ননদের কটু কথা তাকে প্রায় শুনতে হয়। সৌজন্য যাওয়ার পর দরজাটা এখনো খোলাই রয়েছে, না খেয়ে বেরিয়ে গেছে। এখনো ফেরার নাম নেই দেখে চিন্তিত হয়ে পড়ল রজনী। খাবার পরিবেশন করে খেতে ডাকল মিনতিকে। রজনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে খাবারের থালা নিয়ে ঘরে চলে গেল মিনতি। টেবিলে বসে দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রজনী। সৌজন্যকে ছাড়া একা একা খাওয়ার অভ্যাস নেই রজনীর।
ধীরে ধীরে চোখের পাতা বুজে ঘুমিয়ে গেল সেখানে। পরের দিন সকালে ঘুম ভাঙে রজনীর। সৌজন্য ও তার পাশে একটা মেয়েকে দেখে থমকে যায় রজনী। হাহা করে ওঠে বুকটা। সৌজন্য মেয়েটিকে রেখে রজনীর কাছে এসে ফিসফিস করে বলে, জিনিয়ার সামনে নিজেকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেবে না। দাঁতে দাঁত চেপে রজনী বলে, মেয়েটা কে? বিয়ে করতে বলেছিলে না, করেছি। রজনীর ডান চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আঁচল দিয়ে চোখটা মুছে নিল। মজা বা রাগের বসে বলা কথাটাকে সৌজন্য সত্যি ভেবে এমন কাজ করে বসবে এই বিষয়ে ধারণাই ছিল না রজনীর। নতুন ভাবিকে পেয়ে মিনতি গল্পগুজব করছে। রজনী একপাশে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছে। জিনিয়া দূরে দাঁড়ানো রজনীর দিকে তাকিয়ে সন্দিহান গলা জিজ্ঞেস করে, মেয়েটা কে মিনতি? রজনীকে কিছু বলতে না দিয়ে সৌজন্য বলে, আমাদের বাড়ির কাজের লোক। কথাটা রজনীর আত্মসম্মানে লাগলো। আঁচলটা চেপে রান্নাঘরে চলে গেল। ফুঁফিয়ে কেঁদে উঠল। রজনী যখন প্রথম এ বাড়িতে এসেছিল, মিনতি তখন রজনীকে একটা কাজও করতে দিত না। বোনের মতো খুনসুটি করা চলত ওদের। দুজন মিলে সৌজন্যের পিছনে লাগত। আজ সব কিছু অতীতের পাতায় লিখা হয়েছে। রান্নার কাজ ছেড়ে পরিবেশন করতে ব্যস্ত রজনী। জিনিয়া ও মিনতি খাবার টেবিলে এসে বসেছে। সৌজন্য এসে বসল জিনিয়ার পাশে। সৌজন্যের পাশের চেয়ারটা সবসময় রজনীর জন্য বরাদ্দ ছিল। আগের দিনগুলো ভাবলে রজনী সহ্য করতে পারে না। মিনতি রান্নাঘরে গেল। পাতিলে গতরাতে রান্না করা পান্তা ভাতগুলো রজনীর হাতে দিয়ে বলে, এখন এগুলো খেয়ে নাও, আর খাওয়ার সময় ওখানে যাবে না, ভাবি সন্দেহ করবে। তুমি আমাকে এভাবে বলতে পারলে মিনতি? আমার ভাই ও ভাবির মাঝে তোমার জন্য যেন কোনো ঝামেলা না হয়, না হলে ভাইয়ার সাথে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিব। এখন তো দুমুঠো খেতে পারো, তখন তাও পারবে না। রজনী পান্তা ভাত বাটিতে নিয়ে রান্নাঘরের এক কোণাতেই খেতে বসল। গলা দিয়ে একটা ভাতও নামছে না। দরজায় করাঘাত পড়তেই খাবার খাওয়াতে বিঘ্ন ঘটল সকলের। রজনী পাতে হাত ধুয়ে দরজা খুলতে উঠে গেল। এমনিতে খেতে পারত না। অসময়ে রজনীর ভাই কবির সাহেবকে দেখে থমকে গেল রজনী। বাবা মাহারা সংসারে ভাই তার একমাত্র সম্বল। কখনো বোনের কোনো আবদার অপূর্ণ রাখেননি তিনি। মাথার কাপড় টেনে ঘামতে থাকে রজনী। প্রিয় মানুষের দেখা পেয়ে কেঁদে দিল। কবির সাহেব মিষ্টির প্যাকেটটা রজনীর হাতে এগিয়ে দিয়ে বললেন, কেমন আছিস বনু? আরে কাছিস কেন? ভালো আছি ভাইয়া, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দরজার সামনে দাঁড়িয়ে রাখবি, ভেতরে ঢুকতে দিবি না? কবির সাহেব ভেতরে ঢুকে গেলেন। কবির সাহেব মিষ্টির প্যাকেট রেখে ঘরের দিকে উকি দিলেন। সৌজন্যকে খোঁজার চেষ্টা করলেন। কিরে দুলাভাই কই? ডাক দে। রজনীর ভাইয়ের সামনে দাঁড়ায়, আড়াল করে রাখলো সবকিছু। হঠাৎ না জানিয়ে এলি, বাড়িতে সবকিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার তুই, দুলাভাই আর মিনতিকে নিয়ে একসাথে বাড়িতে যাব। তোর ভাবি কতদিন ধরে বলছে তোকে দেখতে মন চাইছে। ড্রয়িং রুমে কথা বলার শব্দ শুনে সবাই উপস্থিত হলো সেখানে। সৌজনের পাশে অন্য রমণীকে দেখে আতকে উঠলেন কবির সাহেব। থমথমে গলায় বললেন, এ মেয়েটা কে রজনী? আমার নতুন ভাবি। আপনার বোন কখনো মা হতে পারবে না, তাই ভাইয়া আবার বিয়ে করেছেন। মিনতির কথা শুনে চমকে গেল কবির সাহেব ও চিনিয়া। তোমরা না বলেছিলে রজনী কাজের লোক? আমার বোনকে কাজে লোক করে রাখা? এমন ছেলের কাছে বোনকে বিয়ে দেওয়াই ভুল হয়েছে আমার। অবিলম্বে বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় কবির সাহেব। ভাইয়ের মুখের উপর না করতে পারেনি রজনী। জানালার গ্রিলে হাত রেখে বসে আছে রজনী। বিগত মাসগুলো একা একাই পার করেছে। একটা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে চলছে। ভাইয়ের সংসারে অশান্তি হবে ভেবে আলাদা থাকে রজনী। আপামনি, একজন লোক এসেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। কি বলবো? রজনীর শরীরটা ভালো যাচ্ছে না। তোকে না বললাম দরজা নক করলে না খুলতে, তাহলে খুলেছিস কেন? আজকে যে শুক্রবার, আমি ভুলেই গিয়েছিলাম। আপনি এসেছেন ভেবে দরজা খুলে দিয়েছি। কালকে আসতে বলিস। সে বলছে আপনার সাথে অনেক দরকার, কথা না বলে যাবে না। চশমাটা চোখে পড়ে ড্রয়িং রুমে গেল। আজকাল চশমা ছাড়া কিছুই দেখতে পায় না রজনী। কয়েক মাসের মধ্যেই সৌজনের মুখে বয়সের ছাপ পড়েছে। আগের মতো মাধুর্য খুঁজে পেল না রজনী। সৌজন্য বসে। সৌজন্যের কিছুটা দূরত্বে বসে রজনী। অনেকদিন হয়েছে সৌজন্যের পাশে বসা হয় না তার। কেমন আছো রজনী? আমার সংসার নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি জিজ্ঞেস করলে না? বিয়ে করেছেন, সন্তান জন্ম হয়েছে, নিশ্চয়ই ভালো আছেন। একজনে কখনো সংসার হয় না। একজনের সংসারে দুইজন থাকে না বলে মন ভাঙার সম্ভাবনা থাকে না। আমি দিব্যি আছি। তুমি একজনের সংসার নিয়ে দিব্যি থাকতে পারো, কিন্তু আমি নেই। ধুলো ছিল আমার মুখে, অথচ আমি আয়না মুছে গেলাম। অবশেষে আয়নাটা ভেঙে গেল। বিগত মাসগুলোতে সৌজন্য অনেকবার ডাক্তারের শরণাপন্ন হয়েছে। পরীক্ষা করে জানতে পেরেছে সে কখনো বাবা হতে পারবে না।
অথচ নিজের অক্ষমতা এতদিন অন্যের ঘাড়ে চাপিয়েছে। বিয়ের 3 মাসের মাথায় সৌজন্যের অক্ষমতার কথা জানতে পেরে জিনিয়া চলে গেছে। ভাই বোনের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে মিনতি। ভাবির সাথে করা দিনগুলোর কথা মনে পড়ে তার। রহিমা 2 কাপ চা দিয়ে গেল। সৌজন্য এক চুমুক খেয়ে রেখে দিল। রজনীর হাতের চায়ের স্বাদটা তার জিভে লেগে আছে। অন্য কারো চায়ের স্বাদ দিয়ে সেই স্বাদটা পরিবর্তন করতে পারবে না। হাতে একটা ভারী ব্যাগ বহন করে এনেছে সৌজন্য। ব্যাগের ভেতরে শখানেক কার্ড। একটা কার্ড রজনীকে দিয়ে বলল, সামনে মিনতির বিয়ে, ওর বিয়ের প্রথম কার্ড তোমাকে দিলাম, এসো কিন্তু। রজনী কার্ডটা রেখে দিল, খুলে দেখল না। বিষাদের ছোঁয়া লেগে আছে তার অন্তরে। প্রথম কার্ডটা এমন কাউকে দিলেন যে বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। সৌজন্য ভারী শ্বাস নিল। ভেবেছিল দাওয়াতের অজুহাতে আরও একবার সে রজনীকে দেখতে পাবে, কিন্তু সেটা আর হচ্ছে কই। মিনতি তোমাকে খুব ভালোবাসে। জানি। আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না রজনী? রজনী শুনতে পেল বোধ হয়, তেমন প্রতিক্রিয়া দেখালো না। কালকে আমার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আর কিছু বলবে? আর কিছু বলবে? 3টা শব্দ তারা সৌজন্যকে চলে যাওয়ার নির্দেশ দিল রজনী। সৌজন্য চলে গেল। 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল। সৌজন্যের চুমুক দেওয়া চায়ের কাপে নিজে একবার চুমুক দিল। আগে প্রায় খেত। সবাই বলে এতে নাকি ভালোবাসা বাড়ে। আপামনি, খাবেন না? খাবার টেবিলে দিয়েছি, খেয়ে নিন। তোর সংসার কেমন চলছে রহিমা? আমার আর সংসার, স্বামী কাজ করে না, আমি বাড়িতে বাড়িতে কাজ করে মেয়ে দুটোকে খাওয়াই। এখন গিয়ে আবার রান্না করব। মেয়ে 2টা জেগে আছে, রান্না করে 2 মুঠো মুখে দেব। একমাত্র রজনী রহিমার দুঃখ অনুভব করতে পারে। রজনীর জীবনের দুঃখের কথা বললে রহিমাও অনুভব করতে পারে, তবে রজনী বলে না। আমি আজ খাবো না, খাবারগুলো বাড়িতে নিয়ে যাস। রজনী ঘরে গেল। জানালার পর্দা সরিয়ে তাকিয়ে থাকলো রাস্তার দিকে। উপর থেকে সৌজন্যকে স্পষ্ট দেখা যাচ্ছে। চোখাচোখি হলো দুজনার। রজনী পর্দাটা মেলে দিল। রজনী জানে সৌজন্য যাবে না। আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পর্দার দিকে তাকিয়ে থাকবে। কিছুক্ষণ করতে করতে সকালের সূচনা হবে, কিন্তু সৌজন্য যাবে না। রজনীও ফিরবে না, ঘুমাতেও পারবে না। সারা রাত বিছানায় ছটফট করতে করতে পর্দাটা হাওয়ায় উড়ে যাওয়ার অপেক্ষায় থাকবে। মাঝে মাঝে সৌজন্যকে দেখার চেষ্টা করবে, এটা সৌজন্যও জানে। ঋতু আজ প্রথমবার তার বড় বোন মিতুর শ্বশুরবাড়িতে এসেছে। কলিং বেল বাজলে মিতু এসে দরজা খুলে হঠাৎ ঋতুকে দেখে অবাকের সাথে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মিতু তার বোনকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলতে থাকে, ঋতু, তুই এতদিন পর? এই 1.5 বছর কোথায় ছিলি বোন? তোর কোনো খোঁজ খবর পাইনি আমরা। তুই জানিস বাড়ির সবার কী অবস্থা হয়েছিল? সবাই কতটা চিন্তিত ছিল, সবাই কতটা ভয় পেয়ে গিয়েছিল তোর হুট করে একটা চিঠি লিখে গায়েব হয়ে যাওয়াটায়। আমরা কত জায়গায় খুঁজেছি তোকে। ঋতু নিজে থেকে মিতুকে ছাড়িয়ে হাসি মুখে বোনের গালে হাত দিয়ে বলল, সবার থেকে দূরে গিয়ে আমি নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, নিজেকে চিনতে চেয়েছিলাম, প্রমাণ করতে চেয়েছিলাম নিজেকে। হ্যাঁ, আমি পেরেছি। নিজেকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি। প্রতিদিন আশেপাশে সবার মুখে আমার এই গায়ের কালো রং নিয়ে খোঁটা শুনতে শুনতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অথচ কেউ তখন আমার মনের অবস্থাটা বুঝতেই পারেনি। বুঝতে পারিনি বললে ভুল হবে, বুঝতে চাইনি। তাই ইন্টার পরীক্ষার রেজাল্ট হওয়ার পরপরই আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মিতু খুব উৎকণ্ঠিত হয়ে ঋতুর গালে ও হাতে ধরে জিজ্ঞেস করলো, কিন্তু তুই হঠাৎ করে কোথায় গিয়েছিলি? আমাদের বলে যেতে পারতি। আমরা কি তোকে কখনো খারাপ কথা বলেছি? বাইরের মানুষের কথা চিন্তা করে তুই আমাদের কেন কষ্ট দিলি? ঘরের মানুষরা আমরা কি তোকে কখনো খারাপ কোনো কটু কথা বলেছি? জানিস মায়ের কী অবস্থা হয়েছিল? মায়ের ব্লাড প্রেশার, ডায়াবেটিস বেড়ে খারাপ অবস্থা হয়ে গেছিল। মায়ের কথা শুনে ঋতুর মুখায়বে আষাঢ়ে মেঘ ভর করল। দীর্ঘশ্বাস ফেলে ঋতু মলিন হাসল। অতঃপর বলল, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবো? ভেতরে আসতে বলবি না? মিতু মাথায় হাত দিয়ে বলল, দেখেছিস, কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছি। ভেতরে আয়। কিন্তু একটা কথা, তুই আমার শ্বশুরবাড়ির ঠিকানা জানলি কিভাবে? বাড়িতে গিয়েছিলি? ঋতু মুখ ভার করে বলল, না রে, এখনো বাড়িতে যাইনি। বাবা মা কি রিয়াকশন দেবে তার জন্য খুব ভয়ে আছি। আমাকে এখান পর্যন্ত ছোট মামা নিয়ে এসেছেন। মিতু অবাক হয়ে সিঁড়ির দিকে উকি দিল। উকি দিয়ে দেখল তার ছোট মামা সাদাত হক দাঁড়িয়ে আছেন। ছোট মামা সাদাত হক স্বভাবে একটু বাউন্ডলে। তার এই স্বভাবের কারণে মিতুর নানু চিন্তার শেষ নেই। এতটা বয়স হয়ে গেল কিন্তু সাদাত হক এখনো বিয়ে করেননি। বয়স তার 40-এর কোটা ছুঁই ছুঁই। মিতু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তার মানে মামা সব জানতো? তুই কোথায় ছিলি এটাও জানতো? সাদাত হক এবার সিঁড়ি থেকে উঠে এসে হাসি মুখে বলেন, হ্যাঁ রে, জানতাম আর কি। মিতু কিছুই বুঝে উঠতে পারছে না, তাই সে ঋতু ও সাদাত মামাকে বলল,
তোমরা ভেতরে এসে বসো, তারপর বসে বসে সবটা শুনছি। ঋতু ও সাদাত হক ভিতরে এসে সোফায় বসে। মিতু দরজাটা লাগিয়ে সিঙ্গেল সোফাটায় বসে বলে, এবার সব কাহিনী খুলে বলো আমাকে। আমার জন্য তো 2টা বিয়ের ঘর ভেঙে গিয়েছিল। কারণ হচ্ছে আমি তোর বোন, আর আমি হলাম কৃষ্ণবর্ণা। আমার কারণে নাকি বিয়ের পর তোর বাচ্চা হলে তারাও কালো হতে পারে। কি যুক্তি তাদের? প্রাতিষ্ঠানিক শিক্ষা ও টাকার অভাব না থাকলেও তাদের মধ্যে মানবিকতার অভাব ছিল পরিলক্ষিত। সেই বিয়ের ঘরগুলোর কথাতে যে তুই খুব কষ্ট পেতি দেখতাম। তাছাড়া আমার আর কি, আশেপাশের মানুষজনের কম খোটা তো আর ছোটবেলা থেকে শুনিনি, অনেক শুনেছি। তাই তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি না হয় চলেই যাই। আমার জন্য আমার বড় বোনের জীবনটা কেন নষ্ট হবে? আমি হলাম কৃষ্ণবর্ণা, কিন্তু আমার বড় বোন তো শুভ্রতায় রাঙানো। আমার জন্য আমার বোনের সুখ আটকে থাকবে তা তো আমি মেনে নিতে পারতাম না। চলে গেলাম নিজেকে প্রমাণ করার উদ্দেশ্যে। আজ আমি সফল, বলতে গেলে কিছুটা সফল। আমার নিজের একটা ছোট বুটিক হাউস আছে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় এত বছরে নিজের জমানো ঈদের সালামিগুলো নিয়ে গিয়েছিলাম। গুনে গুনে 15,000 ছিল। তারপর সাদাত মামা 5,000 টাকা দিল। 20,000-এ শুরু করলাম আমার স্বল্প স্বপ্নের ছোঁয়া। প্রথমে শুরু অনলাইন পেজ থেকে, আমার কৃষ্ণকায়া পেজ। তারপর ধীরে ধীরে সেটা সফলতার মুখ দেখল। অতঃপর অফলাইনে করে এগুলাম। আমার ছোট্ট বুটিক হাউসে এখন 2জন বিধবা নারী ও 3জন স্বামী পরিত্যক্তা কৃষ্ণবর্ণা নারীর কর্মসংস্থান হয়েছে। 4 মাস হলো বুটিক হাউসটি দাঁড়িয়েছে। আমার ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ শেষ হয়ে দ্বিতীয় বর্ষ শুরু হলো। মিতুর চোখে যেন জল ভরে উঠল। বোনের জন্য তার গর্ব হচ্ছে। সে তার বোনকে জড়িয়ে ধরল, চোখ মুছে বোনের হাত ধরে বলল, আমিও ওসব সাদা চামড়ার মানুষদের আর কাছে ঘেঁষতে দিইনি। বিয়ে করেছি এক কৃষ্ণবর্ণের ছেলেকে, যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে, যার ভালোবাসে আমি শুভ্রতা খুঁজে পাই। দাঁড়া, তোর দুলাভাইকে ফোন করি, ফোন করে আসতে বলি। আর আমার শাশুড়ি মা ভেতরে ঘরে ঘুমাচ্ছেন, বিকেলবেলা তো, নামাজটা পড়ে একটু ঘুম দেন। আমি আবার সন্ধেবেলা মাগরিবের আগে দিয়ে ওনাকে জাগিয়ে দিই। ঋতু আশেপাশে তাকিয়ে বলল, বাড়িতে আর কেউ নেই? আর কে থাকবে? কেন, তোর দেবর ননদ এরা? মিতু হেসে বলে, কেন তোকে সাদাত মামা বলেনি? ঋতু সন্দিহান কণ্ঠে শুধায়, কি বলবে? এই যে তোর দুলাভাই সাগর, তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাও পালিত। আমার শ্বশুর শাশুড়ি কোনো সন্তান ছিল না, তারপর ওনারা সাগরকে দত্তক নেন। আমার শ্বশুরমশাই বছর 2 আগে মারা গেছেন, আমার বিয়েরও আগে। এখন শাশুড়ি ও স্বামীকে নিয়েই আমার ছোট্ট সংসার। ও, মামা আমাকে সেসব বলেনি। অবশ্য আমিই জিজ্ঞাসা করিনি। মামা যখন বাস স্ট্যান্ডে আমায় আনতে গেছে, তখন আমি সবার আগে তোর বাসায় আসবো বলেছি। তারপর মামা নিয়ে আসলো। ভালো করেছিস, তুই একটু বস, আমি এখনই আসছি। মিতু রান্নাঘরের দিকে যেতে যেতে সাগরকে কল করলো। সাগর ফোন রিসিভ করলে মিতু সালাম দিয়ে বলে, তোমার অফিস ছুটি হয়েছে? ছুটির সময় হয়ে এসেছে। কেন? মিতু উৎফুল্ল চিত্তে বলল, আমার ছোট বোন ঋতু ফিরে এসেছে। 1.5 বছর পর সে ফিরেছে। সাগর অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কি বলছো, সত্যি? হ্যাঁ, একদম সত্যি। শোনো, তুমি আসার পথে মা বাবাকেও সাথে করে নিয়ে আসো। তাদেরকে ফোন করে তৈরি থাকতে বলো, জলদি আসবে। মা বাবাকে কিন্তু বলবে না ঋতুর কথা, সারপ্রাইজ দেব। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি মা বাবাকে সাথে করে নিয়ে আসবো, তাদেরকেও বলবো না। মিতু খুশি মনে ফোন রেখে দেয়। প্রায় ঘন্টাখানেক পর সাগর মিতুর বাবা মাকে নিয়ে বাড়ি ফিরল। মিতু দরজা খুলে মাকে জড়িয়ে ধরে তারপর ভেতরে আনে। মিতুর মা তাহমিনা খাতুন বলেন, কি হয়েছে রে মিতু, হঠাৎ করে জামাই বাবাজিকে দিয়ে আমাদের জরুরি তলব করালি? কোনো সমস্যা হয়েছে? তোর শাশুড়ি ঠিক আছেন? না মা, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তাই জন্য ডাকা। মিতুর বাবা রহমত শিকদার বলেন, কিসের সারপ্রাইজ? আরে বাবা, একটু অপেক্ষা করো। আচ্ছা, তাকে ডাকছি। মিতু চোরা হেসে ঋতুকে ডাকলো, ঋতু, আয় ঋতু, আয় এবার। ঋতুর নাম শুনে তাহমিনা খাতুন যেন স্তব্ধ হয়ে গেছেন। রহমত শিকদার বিমর্ষ দৃষ্টিতে নিশ্চুপ হয়ে সামনের দিকে চেয়ে আছেন। ভেতরে মিতুর রুমে ঋতু ও সাদাত হক এতটা সময় এই মুহূর্তের অপেক্ষা করলেও এখন ভয়ে বের হতে পারছে না। আবারও মিতুর গলা শোনা গেল। ঋতুকে সাদাত হক বলেন, তুই চল, কিছু হবে না। আবার দুলাভাই প্রথমে তো রাগ করবেনি। 1.5 বছর তাদের অনুমতি ছাড়া তাদের থেকে দূরে ছিলি, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখিস। ঋতু মলিন হেসে মাথা নাড়িয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ঋতুকে দেখে তাহমিনা খাতুন ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। ঋতু মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্য দেখে মিতু সাগর চোখ ভিজে উঠেছে। বেশ খানিকটা সময় পর ঋতু মাকে ছেড়ে তার বাবার কাছে গেল। বাবার পায়ের কাছে বসে মাথা নিচু করে রাখলো। প্রায় মিনিট খানেক পার হওয়ার পর রহমত শিকদার মৌনতা ভাঙলেন, ছোট মেয়ের গালে সজোরে একটা চট দিয়ে। উপস্থিত সকলে হতবাক হয়ে যায়।
মিতু এগিয়ে আসা ধরলে ঋতু আগেই হাত উঠিয়ে সবাইকে থামতে বলে দেয়। ঋতু ওর বাবার পা ধরে বলল, তোমার এই কৃষ্ণবর্ণা মেয়ের জন্য তোমার আরেক মেয়ের বিয়ে হবে না। তা আমি এক বোন হয়ে মানতে পারিনি। সবার তো আমার গায়ের রঙের উপর মন্তব্য করার শখ বহু আগে থেকেই, কিন্তু বারবার আপুর বিয়ে ভাঙতে থাকলে তোমরা অনেক কষ্ট পেতে, তাই দূরে চলে গিয়েছিলাম। সেই সাথে নিজেকে প্রমাণ করতে হতো। বাবা, আজ আমি 5 জন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছি। তাদের কর্মসংস্থান হয়েছে আমার নিজের ছোট কৃষ্ণকায়া বুটিক হাউসে। রহমত শিকদার ছোট মেয়ের দিকে তাকায়। তার শ্যামবর্ণা মেয়েটাকে সে তার বড় মেয়ের থেকে ভিন্ন নজরে তো দেখতো না। ছোট মেয়েটাকে সে বরং বেশি ভালোবাসে। রহমত শিকদার নরম হলেন। তারপর তিনি বলেন, সাদা চামড়া মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে না, কালোই জগতের আলো। যার মন সাদা তার বাহ্যিক রংটা কোনো কিছুই না। এই জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? ঋতু উঠে রহমত শিকদারকে জড়িয়ে ধরে বলেন, তখন জরুরি ছিল, এরপর থেকে না বলে আর কোথাও যাব না বাবা। সাগর বাবা মেয়ের ভালোবাসা দেখে বলল, সমাজকে পরিবর্তন করতে হবে। শ্যামবর্ণাকে সবার ছিছি মন্তব্য করে তা বর্জন করতে হবে। মানুষ তার কর্মে সম্মানিত হয়, তার রূপে নয়। মা, আমি ঈদের দিন বিকেলে বাপের বাড়ি যাব। পরশুদিন ঈদ, আর তুমি আজকে এই কথা বলছো? জানো না ঈদের দিন বিকেলে ডলি আসবে? তুমি কিভাবে বাপের বাড়ি যাবা? ওদের মেহমানদারি করবে কে? হ্যাঁ, ডলিরা চলে গেলে তারপর যেও। মা, আমার বড় আপা ঈদের দিন বিকেলে আসবে, তার পরের দিন চলে যাবে। জানো তো, ওর সাথে কত বছর দেখাও হয় না। এবার না গেলে আবার না জানি কত বছর পর দেখা হয়। আর ডলিরা দুদিন পর আসলেই তো হয়, তখন আমি এই বাড়ি চলে আসবো। ডলিরা কেন দুদিন পর আসতে যাবে? ঈদের দিন আমার মেয়েকে আমার দেখতে মন চায় না? ওরা প্রতিবারের মতো ঈদের দিন বিকেলে আসবে। হ্যাঁ মা, বিয়ের পর থেকে তো তেমনই দেখছি, কিন্তু আমার মাও তো মা, সেও তো আমাকে ঈদের 15-20 দিন পর ছাড়া দেখতেই পায় না। তোমার মায়ের কথা ছাড়ো, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কি কি দিয়েছিল তা জানি। মেয়েকে ভালোবাসলে ওভাবে পাঠাতে পারতো না। আর আমার মেয়েকে আমি কত কিছু দিয়ে পাঠিয়েছি, তারা তো আমার মেয়ের আদর যত্ন বেশি করবেই। মা, কথায় কথায় এই একই খোঁটা দেন কেন? আমার মা বাবা দিতে চেয়েছে, আপনার ছেলে আনেনি, সেই দোষ কেন বারবার আমার ঘাড়ে ওঠান? বারণ করলে দেবে না? আজকালকার ছেলেরা বারণ তো করবেই। আমার জামাতা রাজীব কতই নিষেধ করলো, তবুও দিলাম, কিন্তু সেও তো কত খুশি। সে বাড়িতে আমার মেয়ের যত্ন তো কত বেশি। তোমা আস্তে আস্তে বলল, ও, এই জন্য আমাকে বাদির মতো খাটান, আর ছেলে এলে দোষের পোয়ারা বইয়ে দেন। কি বলা তুমি? কিছু না, কিন্তু এবছর ওরা 2 দিন পর আসুক মা, তারপর দরকার হলে 1 মাস থাকুক। আমি একটু আপাকে দেখে আসি, নয়তো এবার আপার সাথে আর দেখা হবে না। তোমার বোনের সাথে দেখা না হলে আমরা কি করব? সে তো ঠিকই চাকরি বাকরি করে কামাই করে, জামাই নিয়ে বিদেশে থাকে। আর তুমি কি করো? অন্তত সংসারটা ঠিকভাবে করো। মা, আমি তো চাকরিও করতে চেয়েছি, আপনি তো করতে দেন নাই। বাজে কথা রাখো। আমার এক কথা, তুমি যেতে পারবে না। আমার মেয়ে এসে বেরিয়ে যাবে, তারপর তুমি যাবা। ও ননদরা 14 গোষ্ঠী সহ এসে ঝামেলা দেবে, তার আগেও বাপের বাড়িতে আসতে চায়। তারপরও ননদরা ওখানে বসে যা করার করুক। আর তোমার বোন তো এসেই চলে যাচ্ছে না। মা, আমার বোনের ছেলেকে এখন পর্যন্ত একটা নজর দেখতে পারি নাই। আর আপা ছুটি পেয়েছে কম সময়ের, ঈদের 2 দিন পর পরই শ্বশুরবাড়ি চলে যাবে, সেখান থেকে একদম আমেরিকা। তোমার বোন 2 দিন পর শ্বশুরবাড়িতে গেলেই পারে। হ্যাঁ মা, পারে, কিন্তু ডলি এলে তো 10-15 দিনের আগে শ্বশুরবাড়ি যাবে না, ততদিন তো আর আপা থাকবে না। আর ডলি না গেলে তো আপনি আমাকে যেতেও দেবেন না। এর মানে তুমি কি বোঝাতে চাও, আমার মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকে আর আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেই না? মা, আমি তেমন কিছু বলতে চাইনি। বুঝি, সবই বুঝি। আজ রায়হান আসুক বাসায়। এত সাহস তুমি কোথায় পাও? আজ ওকে জিজ্ঞেস করব। পারেন তো শুধু ছেলেকে নালিশ দিতে। কি বললা তুমি? কিছু না মা, কিছু না। আজ আসুক রায়হান। রাতে রায়হান বাসায় ফিরল। তমা দরজা খুলতে এলো, আর রহিমা বেগম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা বেগম বিছানা থেকে ডেকে বললেন, বাবা রায়হান এসেছিস? রায়হান রহিমা বেগমের রুমে যেতে যেতে বলল, হ্যাঁ মা, তোমার কি হয়েছে? এই সময় বিছানায় কেন? তেমন কিছু না বাবা, তুই একটু কাছে আয়। তমা, মায়ের কি হয়েছে? তুমি আমাকে ফোন করে জানালে না কেন? এ সময় মা বিছানায়? একটু আগেই তো দেখলাম সুস্থ, আমাকেও তো কিছু বলল না। তমা মনে মনে বলল, বাবার বাড়ি যেতে চেয়েছি বলে ঢং শুরু হয়েছে। বৌমাকে কিছু বলিস না বাবা, আমার শরীরটা এমনি ভালো লাগছে না। তবুও তো ওর খেয়াল রাখা উচিত ছিল। বাবা, আমাকে প্রেশারের ওষুধটা খাইয়ে দে, খেয়ে নেই। এখনো ওষুধ খাওনি তুমি? তুই আসবি তারপর খাবো, এই জন্যই তো অপেক্ষা করি। কতবার বলেছি এত রাত পর্যন্ত আমার জন্য বসে থাকতে হবে না। তোমার ক্ষুধে পেলে তুমি খেয়ে নেবে, ওষুধ খেয়ে নেবে। কথা বলে তো শোনো না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি, একসাথে খেয়ে নেব। রহিমা বেগম আস্তে আস্তে বলল,
আমার কাছে একটু বসেছিস, বস সহ্য হচ্ছে না। মা এভাবে কেন বলছো? ও তো তোমার ভালোর জন্যই বলছে। তুই জানিস না বাবা, ও আমাকে সহ্য করতে পারে না। তোর সামনে ভালো মানুষ হয়ে থাকে, তুই অফিসে গেলে আমার মুখে মুখে তর্ক করে। কি যে বলো না মা, ও তোমাকে নিজের মায়ের মতোই জানে। আজ তো আমার মুখে মুখেও তর্ক করেছে, বলে ডলি নাকি এ বাড়িতে বেশি দিন থাকে, তাতে ওর কষ্ট হয়। আমি নাকি ওকে বাপের বাড়ি যেতে দেই না, ওকে জ্বালায়, সব কাজ ওকে দিয়ে করায়। কত বড় সাহস চিন্তা কর ভাব। মা তোমার ছোট মানুষ, হয়তো বলে ফেলেছে, তবু আমি ওকে জিজ্ঞেস করব। এরকম করে কথা বলা ওর উচিত হয়নি। একদম বউর পক্ষে চলে গেছিস? তোমার ছোট মানুষ? ও ছোট, ওর বাবা মা তো ঠিকই বিয়ে দিয়েছে। এখন মেনে বুঝে শুনেই তো চলতে হবে। আমরা তো শাশুড়ির দিকে তাকানোর পর্যন্ত সাহস পাইনি, আর আজকালকার বউয়েরা মুখে মুখে তর্ক করে। মা আমি একটু পর এসে শুনছি, একটু ফ্রেশ হয়ে আসি। বাইরে থেকে এসেছি তো, অনেক ক্লান্ত লাগছে। মায়ের কথা শোনারও সময় নেই। আচ্ছা যা। মা এসেছে থেকে এতক্ষণ তো তোমার কথাই শুনলাম। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়হান ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো। রহিমা বেগমও এসে বসাচ্ছেন। তমা খাবার বেড়ে দিচ্ছে। তোর বউ তো ঈদের দিন বিকেলে তোর শ্বশুরবাড়িতে যেতে চায়। ঈদের দিন আবার বাপের বাড়ি যাওয়া কিসের? ঈদের পরের দিন যাবা? কেমন কথা বলছিস রায়হান? তোর বোন আসবে ঈদের দিন বিকেলে, বউ পরের দিন ওকে রেখে কিভাবে যাবে? আমি কি তেমন কাজকর্ম করতে পারি? এসেছো কাজ থেকে, এখন তুমি ক্লান্ত, তাই কথাটা তুলতে চাইনি, কিন্তু মা যখন তুললো তখন বলছি। ঠং, মনে হয় আমার ছেলের জন্য আমার মায়া নাই। মা আমি তা বলিনি। তুমি কি বলতে চাও তা আমার জানা আছে। তুমি ঈদের দিন বাপের বাড়ি যেতে চাচ্ছ কেন? প্রতি বছর তো 15-20 দিন পরেই যাও। আমার বোন আসছে আমেরিকা থেকে। আপা বাপের বাড়ি একদিন দুদিনের বেশি থাকতে পারবে না, ওদের ছুটি কম। আর জানো তো, ভাগ্নেটাকে এখনো নিজের চোখে দেখতেও পারেনি। মা ডলি তাহলে 2 দিন পর আসুক, তোমা গিয়ে ওর বোনকে দেখে আসুক, তারপর না হয় আসবে। আমার মেয়েকে আমার ঈদের দিন দেখতে মন চায় না? তোর বউর জন্য তো আমার মেয়ে 2 দিন শ্বশুরবাড়িতে ননদের ঝামেলা পোহাতে পারবে না। ও ননদগুলো সব দাজ্জাল, আসলে জ্বালিয়ে মারে। কত নাস্তা পানি বানানো লাগে, আল্লাহ। মা একটা দিনেরই তো ব্যাপার, ডলিরে না হয় বাসায় আসুক, তুমি আর ডলি মিলে একটু ম্যানেজ করে নিলেই তো হয়। তোমার বোনকে দেখে আসলো। আমি অসুস্থ বুড়ো মানুষ, সেই খেয়াল তোর নাই। আর তোর বোন সারা বছর শ্বশুরবাড়িতে খেটে মরে, ও বাপের বাড়িতে সেই কাজ করবে? শ্বশুরবাড়ি আর তত কই থাকে মা? শ্বশুরবাড়ি 15 দিন থাকলে এই বাড়িতে 20 দিন থাকে। দেখলি বাবা, তোর বোন তোর সামনে আমার মেয়েকে খোঁটা দিল। আমার মেয়ে নাকি বাপের বাড়ি বেশি থাকে। আমার বোন আমার বাড়িতে থাকবে, তাতে তুমি এভাবে বলতে পারো না? মিথ্যে তো কিছু বলিনি, তবু যদি তোমাদের ভালো না লাগে তাহলে আর বলবো না। মা তোমাকে নিষেধ করেছে, তুমি যেও না। আর তোমার বোনকে যদি বেশি দেখতে ইচ্ছে করে, তাহলে সে না হয় এসে থেকে যাক। এ না হলে আমার ছেলে তো আমার রুমে চলে গেল। তোমার বোনের জন্য তোমার যেমন মায়া, আমার বোনের জন্য আমার তেমন মায়া। পরের বাড়ি এসে পুরোপুরি পরাধীন হয়ে গেছে, যা বলো তাই শুনে। তুমি আমার স্বামী, তুমি যদি আমায় যেতে নিষেধ করো তবে আমি যাব না, কিন্তু তোমার আমাকে বোঝা উচিত। মা বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, তার মনে কি করে কষ্ট দেয় বলো? তুমি একটু কষ্ট করো। আমিও তো মানুষ না, আমারও তো কিছু ইচ্ছে অনিচ্ছা থাকে। সারা বছরই তো তোমাদের কাছে থাকে। ঈদের দিন তোমার বোন আসে, সে যতদিন থাকে ততদিন আমি বাপের বাড়িতেও যেতে পারি না। ঈদের সবাই চলে যায়, তখন বাপের বাড়ি যাই আমি। আমার বোনদেরও তো কষ্ট হয়, তোমরা তোমাদের কষ্ট বোঝো, আমাদেরটা বোঝো না। আহা এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? তোমাকে কি এ বাড়িতে কোনো কষ্ট রেখেছি বলো? যখন যা চাও সবই তো দিচ্ছি। চাইলেই সব পাচ্ছি, এর মানে এই না যে আমার বাপের বাড়ি যেতে মন চাইবে না। ও বাড়িতে জীবনের 22টা বছর পার করে এসেছে। ও বাড়ি আমার অনেক আপন। বিয়ের পর থেকে কখনোই তাদের সাথে ঈদ করতে পারেনি। ঈদ তো দূর, ঈদের 15 দিন পরও যেতে পারেনি। আর কোনোদিন এ নিয়ে তোমাকে কিছু বলেছি বলো? আমার বোন আমেরিকা না চলে গেলে এবারও কিছু বলতাম না। আমি তো জানি তুমি অনেক সহ্য করো। আচ্ছা, আমি কালকে মাকে বলে দেখব সে কি বলে। পরের দিন সকালবেলা, আজ থেকে রায়হানের ঈদের ছুটি। তোমার রান্নাঘরে, আর রহিমা বেগম আর রায়হান ড্রয়িং রুমে বসে কথা বলছে। নাস্তা কত দূর তোমা? ক্ষুধা পেয়েছে তো? এই তো চেষ্টা চলছে, ঈদের কাজ গোছাচ্ছি, এই জন্য দেরি হচ্ছে। মা তোমাকে এক রাতের জন্য ওর বাপের বাড়ি থেকে আসুক। বউ রাতে ফুসলে ফেলেছে। আহারে আমার ছেলে বউয়ের কথাই চলবে, এটা আমি কখনোই ভাবি নাই। আহ মা তুমি বুঝতে পারছো না কেন? ও এক বাড়ির মেয়ে, ওরও পরিবার আছে। ডলি আমার যত আপন, ওদের পরিবারও তো ততই আপন। বিয়ের পর থেকে ও তো আর কোনোদিন ঈদ বাপের বাড়িতে করতে যেতে পারে নাই। ঈদের 15 দিন 1 মাস পর বাড়ি যায়। আর ডলি তো প্রতি বছর ঈদে চলে আসে। ও না হয় এবার একটু পর আসলো। আমার মেয়ের সাথে তোর বউয়ের তুলনা? আমার ডলি কত লক্ষ্মী মেয়ে, কত আদরে লালন করেছে, সে মেয়ে আমার ঈদের দিন আসবে না? তমাও তো তাদের আদরের মেয়ে মা। যা যা, তুই তোর বউয়ের সাথে আজ শ্বশুরবাড়ি চলে যা। আমি একাই ঈদ করব, আমার কোনো খেয়াল তো তোর নাই। আহা,
আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তুই এমন করতে পারতি না। বিধবা মায়ের সাথে এত। রহিমা বেগম কাঁদছেন। থাক মা, যাবে না তোমার বউ, তোমার কাঁদতে হবে না। কিন্তু তুমি ওর সাথে অবিচার করছো, সেটা মনে রেখো। অবিচার আমিও করছি তোমার কথা শুনে। এর মধ্যে ঢলি বাসায় ঢুকল। মা, কি হয়েছে মা, কি হয়েছে? মা, নাকিতে বল, কি হয়েছে? ভাইয়া, তোমার ভগ্নিপতি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার সোনার টুকরো মেয়েকে বাসা থেকে বের করে দিল? ওর এত বড় সাহস! কি করেছিস যে ও বাসা থেকে বের করে দিল? আমি যতটুকু জানি রাজীব অনেক ঠান্ডা মেজাজের ছেলে। তুমি এখন ওর পক্ষ করো ভাইয়া? আমি এবছর বাবার বাড়িতে ঈদ করতে চেয়েছি, ও রাজি হয়নি। ওর বোনরা আসবে তাই। ওর বোনদের ওই ঝামেলা আমি করতে পারবো না, এ নিয়ে তর্ক হয়েছে। ও রেগে বলেছে বাপের বাড়ি যাও। আমি রাগ করে চলে এসেছি। আমার মেয়ে কি কাজের মানুষ? ওদের এত বড় সাহস! ওরা ওদের মেয়েকে করে খাওয়াবে, আমার মেয়েকে কেন বাপের বাড়ি আসতে দিবে না? ভাইয়া, আমি এবার এ বাড়িতে ঈদ করব। আমি ও বাড়িতে যাব না, থাকুক ওদের বোনদের নিয়ে। তোমা, তুমি রেডি হও। কেন? তুমি এবার তোমার বাপের বাড়িতে ঈদ করবা, তোমার মা বাবা ভাই বোনদের সাথে। আমার বাড়ির বউ আরেক বাড়িতে ঈদ করবে কেন? আমি এসেছি এখন, ভাবি কেন বাপের বাড়ি যাবে? আমি কয়দিন খাবো, ঘুমাবো। মা তো কাজ করতে পারে না, ঘরের কাজ কে করবে? আমার বউ তো কারো দাসী নয়। তুই তো ননদরা আসলে সহ্য করতে পারিস না, আমার বউ কেন তোকে সহ্য করবে? তুই ঈদেও শ্বশুরবাড়িতে করতে চাস না, আর ওকে এই বাড়িতে ঈদের পরেও 15 দিন আটকে রাখিস। রায়হান, তুমি থামো মা, আমাকে বলতে দাও। অনেক কষ্ট